বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হরেন কলেজ আয়োজিত ফিনান্সের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা হবে মিড টার্ম ফিনান্স নিয়ে বা মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে। এই আলোচনা অনেকগুলো ভাগ থাকবে। প্রথমে থাকবে যে মিড টার্ম ফিনান্স কী, এটার বৈশিষ্ট্য কী, এটার উৎসগুলো কী, এটার অ্যাকাউন্টিং প্রসিডিওর কী, এটার সুবিধা অসুবিধা কী ইত্যাদি নিয়ে আমরা কী করব আজকে আলোচনা করব। আশা করি তোমাদের এই আলোচনায় তোমাদের সমস্যাগুলো তোমরা মিটে নিতে পারবে। মিড টার্ম ফিনান্স হচ্ছে যে অন্তর্বর্তীকালীন, অর্থাৎ যে অর্থায়নের মেয়াদ সাধারণত 1 বছরের চেয়ে বেশি এবং 10 বছরের চেয়ে কম, তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। তবে এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। অনেক অর্থনীতিবিদ মনে করেন যে 5 বছর পর্যন্ত হলো মধ্যমেয়াদ, তারপর হলো দীর্ঘমেয়াদ। তাই আমরা 10 বছরের কম সময়কে ধরতে পারি, আবার অনেকে 7 বছরও বলছে আর কি। 10 বছর, 7 বছর, 5 বছর, কিন্তু 5 বছরের কমসে কম আর 10 বছর পর্যন্ত যে অর্থায়ন, এই অর্থায়নটাই হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। এইটার বৈশিষ্ট্য আছে 12টা। প্রথমটা হচ্ছে অর্থসংস্থানের সময়সীমা। তা আমি তো বললামই যে 1 থেকে 7 বা 1 থেকে 10 বা 1 বছর, 1 থেকে 5, এটা হচ্ছে সীমা। অর্থায়ন বা ঋণের আকার, এটা খুব বেশি হয় না, এটা মাঝারি আকারের ঋণ হয়। ব্যবহারকারীর এটার মূল উৎস হলো বাণিজ্যিক ব্যাংক, আর এটা ছোট ছোট বা বৃহৎ কারবারি প্রতিষ্ঠান এটা কী করে ব্যবহার করে থাকে। ঋণের উদ্দেশ্য থাকে চলতি মূলধনের প্রয়োজন মেটানো, যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি। আর উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, যারা ইত্যাদি। পরিশোধ পদ্ধতি হচ্ছে এককালীন অথবা কিস্তিতে পরিশোধ করা যায়। সিকিউরিটি ব্যবস্থা, এটা ভালো সিকিউরিটি রাখতে হয়, জামানত রাখতে হয়, জামানত ছাড়া এই লোন দেওয়া হয় না। তারপর হচ্ছে অর্থায়নের ব্যয় খুব বেশি না, এটা ফ্লেক্সিবল। 20 লাখ টাকা, মানে 20 লাখ টাকা নেওয়া যায়, এর বেশিও টাকা নেওয়া যায়, 5 বছর মেয়াদেও নেওয়া যায়, মানে এইভাবে করা যায় আর কি। এটা নবায়নযোগ্য, বন্ড হিসাবে কী করা যায়, ব্যবহার করা যেতে পারে, এবং ঋণদাতাগণকে এই সুপরামর্শ দেওয়া হয় এটার মধ্যে আর কি। আর এটার উদ্দেশ্য আছে হলো 8টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে বিকল্প মূলধন, এগুলো অল্টারনেটিভ ক্যাপিটাল, কর সুবিধা পাওয়া যায় বা ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে সুবিধা হয়, স্বল্পমেয়াদী অর্থসংস্থানের যে অসুবিধাগুলো ছিল ওগুলো এটা দিয়ে দূর হয়। তারপরে নিরাপদ ব্যবহার করা যায়, কিস্তিতে এটা পরিশোধ করা যায়, উৎপাদন বৃদ্ধি করা যায়, এবং এটা স্থায়িত্ব আছে কিন্তু আর কি। স্বল্পমেয়াদী থেকে অনেক বেশি এটা টাইম পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী অর্থায়নের যে প্রকারভেদ, মধ্যমেয়াদী 3 প্রকারভেদের কথা বলছে। একটা হলো ঘূর্ণায়মান ঋণ চুক্তি বা রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট, একটা মেয়াদি ঋণ বা টার্ম লোন, আর একটা হচ্ছে ইজারা বা লিজ। আর তারপর আমরা শিখব যে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস 11টা উৎস আছে। এর মধ্যে একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, যন্ত্রপাতি সরবরাহকারীগণ, ফাইন্যান্স কোম্পানি, উন্নয়ন ব্যাংক, উন্নয়ন সংস্থা, ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, পেনশন তহবিল এবং ইজারা। আর বাংলাদেশে এটার উৎসটা হচ্ছে 9টা উৎস আছে। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, উন্নয়ন ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বিমা কোম্পানি, ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড লিজিং কোম্পানি। আর ব্যবহারকারীর দিক দিয়ে মধ্যমেয়াদী অর্থায়ন ব্যবহার করে 6 রঙের পার্টি আছে তারা। প্রথমটা হচ্ছে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান, দ্বিতীয়টা হলো সেবামূলক শিল্প প্রতিষ্ঠান, তৃতীয় হলো নতুন ও ক্ষুদ্র শিল্প, 4 হচ্ছে মাঝারি ও বৃহৎ কারবারি প্রতিষ্ঠান, 5 হচ্ছে কৃষক সম্প্রদায়, 6 হচ্ছে খামার প্রকল্প। তারপর এটা আমরা সুবিধাটা জানবো। এই ঋণের 12টা সুবিধা আছে। একটা হচ্ছে এটা ফ্লেক্সিবল বা নমনীয়, মুনাফা বৃদ্ধি করা যায়, খরচ কম, সুনাম বৃদ্ধি করে, জীবনী শক্তি হিসাবে কাজ করে, সহজে ব্যবহার করা যায়, উৎপাদন বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে, প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে এটা নেওয়া যায়, ঋণকালীন সুবিধা পরিশোধের সুবিধা পাওয়া যায়, নবায়নযোগ্য, গোপনীয়তা বজায় রাখে এবং দ্রুত অর্থায়নটা পাওয়া যায়। আর এটার কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কিস্তিতে পরিশোধ করার পদ্ধতিতে অনেক সময় সমস্যা হয়, সুনাম নষ্ট হয় অনেক সময়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার সমস্যা হয়,
সুদের হার বেশি, দীর্ঘমেয়াদী চেয়ে ঋণদাতার খরচ বেশি হয় আর কি, আর অধিক ঝুঁকি হয়। এটা দীর্ঘমেয়াদীর চেয়ে কী হয়, এটা অধিক ঝুঁকি হয় আর কি। এখন এই মধ্যমেয়াদী ঋণ পরিশোধের জন্য আমাদের কিছু অঙ্ক জানতে হবে। সেই অঙ্কের যে ফর্মুলাগুলো, এগুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি। আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাই করতে হবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাই করতে গেলে আমার যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে EIR সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু 360 days ডিভাইডেড বাই ডেজ লোন ইজ আউটস্ট্যান্ডিং। এই ফর্মুলা করলে তোমার EIR পাওয়া যাবে। আর ব্যাংক যদি বাট্টাকৃত ঋণ বা ডিসকাউন্ট লোন ব্যবহার করে এবং সুদ অগ্রিম বাবদ দেয়, তাহলে হবে EIR সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল মাইনাস ইন্টারেস্ট ইন্টু 360 days, আর নিচে থাকবে ডেজ লোন ইজ আউটস্ট্যান্ডিং। আর 3 নাম্বার হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা কম্পেনসেটিং ব্যালেন্স থাকবে, তাহলে সেটা হবে EIR সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টু 360 days ডিভাইডেড বাই ডেজ লোন ইজ আউটস্ট্যান্ডিং। আর কিস্তিতে পরিশোধ করলে EIR সমান 2 ইন্টু অ্যানুয়াল নাম্বার অফ পেমেন্ট ইন্টু ইন্টারেস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পেমেন্টস প্লাস 1 ইন্টু প্রিন্সিপাল। আর যদি আমাদের কখনো প্রতি কিস্তিতে কী পরিমাণ ঋণ ও সুদ পরিশোধ করতে হয় তা নির্ণয় করতে হয়, তাহলে আমরা করব প্রিন্সিপাল ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর অ্যাট পার্সেন্ট অফ ইন্টারেস্ট রেট ইন n years। তাহলে এনে আমরা কী করতে পারবো, আমরা প্রতি কিস্তিতে ঋণ এবং সুদের পরিমাণটা নির্ণয় করতে পারবো আর কি। এখন মধ্যমেয়াদী ঋণ পরিশোধের জন্য আমাদের 2টা পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি হচ্ছে বেলুন পদ্ধতি বা বেলুন মেথড। এই পদ্ধতিতে ঋণের আসল পরিমাণ বা প্রিন্সিপাল অ্যামাউন্টকে মেয়াদকালীন সময়ে বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক বা মাসিক পরিমাণ কিস্তিতে পরিশোধ করা হয় এবং বাকি ঋণের উপর সুদ প্রদান করা হয়। এই পদ্ধতিতে প্রতি কিস্তিতে ঋণের আসলের পরিমাণ সমান থাকে, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সুদের পরিমাণ কমে আসে। এই পদ্ধতিকে বেলুন পদ্ধতি বলা হয়। একটা উদাহরণ মনে করতে পারি আমরা, যে বেঙ্গল জুট 5 বছর মেয়াদে 50 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলো, যার উপর সুদ দিতে হবে 18% হারে। ঋণের কিস্তি বার্ষিক পরিশোধ করতে হবে, আমাকে 1 বছরে একবার করতে হবে। তাহলে আমার লোন অ্যামর্টাইজেশন শিডিউল আমি কীভাবে প্রস্তুত করব? আমি ইয়ারের জন্য একটা গোল করব, লোন ইন দ্য বিগিনিং করব, তারপরে ইন্টারেস্ট রেটের জন্য একটা ঘর করব, প্রিন্সিপাল রিপেমেন্টের জন্য একটা করব, ইন্টারেস্ট একটা, প্রিন্সিপাল একটা, টোটালের ঘরে একটা, লোনের দ্য ইন্ড আমি লিখব। তাহলে আমি প্রথম বছরে আমি 50 লাখ টাকা লোনের দ্য বিগিনিং ছিল, আমার ইন্টারেস্ট হলো 18%-এ 9 লাখ টাকা, আর প্রিন্সিপাল দিলাম আমি 10 লাখ টাকা। তাহলে আমি টোটাল পেমেন্ট করলাম কি 19 লক্ষ টাকা। তাহলে আমার আসল থাকলো কত, 40 লক্ষ টাকা। এইভাবে আসলটা শোধ করতে করতে 5 বছর শেষে আসল কী হবে, 0 হয়ে যাবে। তো এইটাই হচ্ছে তোমার কি বেলুন পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। এই পদ্ধতিতে ঋণ এবং সুদ একত্রে সমান পরিমাণ অর্থ মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়। অর্থাৎ এখানে কিস্তির পরিমাণ সমান হয়। প্রতি কিস্তিতে কী পরিমাণ ঋণ ও তার সুদ পরিশোধ করা হবে তার নিম্নোক্ত সূত্রের সাহায্যে এটা নির্ণয় করতে হবে। সেটা হবে A সমান প্রিন্সিপাল ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর অ্যাট পার্সেন্ট অফ ইন্টারেস্ট রেট ইন অ্যান ইয়ার। অর্থাৎ এখানে যে পার্সেন্টেজ রেটটা থাকবে সেই পার্সেন্টেজ রেটটা বসাইতে হবে। অ্যান ইয়ার মানে কত বছরে, সেই বছরটা মান বসাইতে হবে। যেমন আগে আমরা যে উদাহরণটা মনে করছিলাম যে 50 লাখ টাকা নিচে, তাহলে এখানে প্রিন্সিপাল হলো 50 লাখ টাকা, আর নিচে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি, প্রেজেন্ট ভ্যালুর যে 18%-এ যে ইন্টারেস্ট হবে সেটাকে মান বসায় আমার যে মান আসে যে 15,98,465 টাকা, এই মানটা দিয়ে আমার কি করতে হবে, মানে প্রতি বছর এই পরিমাণ টাকাটা আমার কি কমে যাবে। তার মধ্যে ইন্টারেস্ট একটা অংশ আর বাকিটা প্রিন্সিপালের অংশ যাবে আর কি। এবং এটা 5 বছর পর এই ক্ষেত্রেও কী হবে, 0 হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই 2টা পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই যে এইখানে ইনস্টলমেন্টটা সমান,
আর ওইখানে কি ইনস্টলমেন্টটা সমান ছিল না, ওইখানে প্রিন্সিপালটা সমান কিন্তু সুদটা কি আস্তে আস্তে বছর বছর কমে আসছিল আর কি। তাহলে এই হচ্ছে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি থেকে অঙ্ক আসবে। তাই তোমাদের এই দুইটা পদ্ধতি ছকটা ভালো করে শিখে নিবা, এবং তাহলে এই পদ্ধতিতে আর কোনো কী হবে না, সমস্যা হবে না। আমি তাহলে একটা সামারি করি যে মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 থেকে, কেউ কেউ বলছে 10 বছর, কেউ কেউ বলছে 5 বছর, কেউ কেউ বলছে 7 বছর, এই মেয়াদের মধ্যে যেই ঋণ আমরা নিচ্ছি সেটাই হচ্ছে মধ্যমেয়াদী ঋণ। এবং এটা ঋণ নিলে আমার কী করতে হবে, অবশ্যই ঋণটা পরিশোধ করতে হবে। পরিশোধের জন্য যে আমাদের যে লোন অ্যামোর্টাইজেশন যে শিডিউল করতে হবে, সেখানে দুইটা পদ্ধতি আছে, একটা বেলুন মেথড আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড আর কি, বা মূলধন ফেরত পদ্ধতি। বেলুন মেথডে প্রতি বছর আমি আসলটা সমানই দিব, কিন্তু ইন্টারেস্টটা আস্তে আস্তে কমে আসবে। আর মেথডে কী বলে এটাকে, যে আমাদের ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের একটা সূত্রের সাহায্যে আমরা বছরের কিস্তিটা বাইর করে নিব, এবং সেই কিস্তির পরিমাণ কী থাকবে, সমান থাকবে, কিন্তু এখানে মূলধন এবং আসল আলাদা আলাদাভাবে এটা কমে যাবে। তবে এখানে ইনস্টলমেন্ট কিন্তু সমান, এখানে মূলধনও এক এক বছর এক এক টাইপের হবে, প্রিন্সিপালও আলাদা হবে, ইন্টারেস্টও আলাদা হবে, কিন্তু দুইটা মিলে যে কিস্তির যে পরিমাণ এটা কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে এই যে দুইটা পদ্ধতি, ক্যাপিটাল রিকভারি মেথড এবং বেলুন মেথড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়নের মূল ব্যাপার। কারণ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।